ভাইয়া আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম ছিল নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নাই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো, ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করবেন, আমি কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ, কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? মেয়েটি বলল, আমি দিশা। আমি বললাম, সরি আমি আপনাকে চিনি না। দিশা বলল, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানসও বটে, প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি বললাম, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে, প্রোফাইল পিকও তো নাই, ফেক আইডি মনে হচ্ছে। দিশা বলল, প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না, আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আমি বললাম, আপনি যে মেয়ে আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। দিশা বলল, ঠিক আছে নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তাই নাম্বার দিলাম। দেখলাম 1 মিনিট পরেই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হাই হাই, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কিছু মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটলো মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠলো, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? আমি বললাম, জি। দিশা বলল, প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। আমি বললাম, কি সমস্যা বলেন। দিশা বলল, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন ছাই দিল। তারপর আমি বললাম, ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন। দিশা বলল, এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারেই সেন্ড করেন। আমি বললাম, ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পরে দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে। দিশা বলল, থ্যাংক ইউ, আপনার এই ঋণ কখনোই ভুলবো না। আমি বললাম, সমস্যা নেই। দিশা বলল, এখন রাখছি, পরে আমি নক দিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেই দিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলুন পরিচয় হওয়া যাক। আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে, খুব দৃষ্ট প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেকদিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, রাকিব। আমি বললাম, আম্মু বলল, উঠবি না নাকি ঝাড়ু নিয়ে আসবো? আমি বললাম, আম্মু এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। আম্মু বলল, কলেজে যাবি না? আমি বললাম, যাবো তো, কয়টা বাজে? আম্মু বলল, 8:30। আমি বললাম, কি? আম্মু বলল, জি আমার নবাব পুত্র। আমি বললাম, আগে ডাক দিবা না? আম্মু বলল, আপনি কবে সকালে উঠলেন শুনি? আমি বললাম, ধ্যাত, বলেই ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠলো, আম্মু বলল, কিরে নাস্তা করবি না? আমি বললাম, না আম্মু, ক্যান্টিনে করে নিব। বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা, ঋতু আগেই বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে 2 কপতি, আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি, চলে আসছিস? আমি বললাম, হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। মেহেদি বলল, সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কি আছে বল। আমি বললাম, তেল দেওয়া বন্ধ কর। রানা বলল, তোরা এগুলো বন্ধ করতো, চল ক্লাসে যাবি না, আজকেই তো শেষ ক্লাস, তারপর ঈদের জন্য কলেজ ছুটি হয়ে যাবে, শেষ ক্লাসটা করে আসি চল। আমি বললাম, আচ্ছা। আর একজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি ও ঋতু হাসতে লাগলো। রানা বলল, এই খবরদার হাসবি না তোরা। আমি বললাম, দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। ঋতু বলল, কি হয়েছে রে মামা, খুলে বলতো। তারপর আমি কালকের রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটাকে তুই সুন্দর ঘটনা বলিস? আমি বললাম, তো কি বলবো? মেহেদি বলল, এগুলো মেয়েদের ধান্দাই, এটা তুই তো পুরোই ফাইসা গেছিস মামা, তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি, এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমি বললাম, আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়।
মেহেদি বলল, তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবে। আমি বললাম, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, এটা দিয়ে ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। আমি বললাম, ও আবার নক দিবে দেখিস। মেহেদি বলল, তুই সেই আশা নিয়েই বসে থাক, এই চল ক্লাসে যাব। বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আশেপাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব, আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে ঈদের ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো ক্লাস 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আমি বললাম, আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এইসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস। যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি, এত দেরি হলো কেন? আমি বললাম, আজ থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আম্মু বলল, আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, আমি বাইরে থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন, আজকে সারাদিন অনলাইনে আসিনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এইসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাকিব, এই রাকিব, তুই এত অলস কেন? ওঠ এখনই। আমি বললাম, আম্মু আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। আম্মু বলল, অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। আমি বললাম, উঠে কি করব তুমিই বলো। আম্মু বলল, একটু বাজারে যাম, আমি লিস্ট করে দিচ্ছি। আমি বললাম, আমি পারবো না, তুমি আব্বুকে বলো। আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে। আমি বললাম, আমি কি কখনো বাজার করেছি? আমি ওইসব পারবো না। আম্মু বলল, করিসনি বলেই তো আজকে থেকে করবি, তোর কলেজে 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি বললাম, আমি পারবো না। আম্মু বলল, তাহলে তোর খাওয়াও বন্ধ। আমি বললাম, আম্মু এমন করো কেন? আম্মু বলল, যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারবো? আমি বললাম, এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন, ওর কিছু হলে আমি বাঁচবো না। আম্মু বলল, তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়ার লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আবার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আসি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতেই আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাই সত্যি হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই মেহেদি বলল, দোস্ত বল, কি খবর? আমি বললাম, তোর কথাই মনে হয় সত্যি হলো রে। মেহেদি বলল, তোরে আগেই বলছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আমি বললাম, কি করবে এখন বুঝতে পারছি না, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পাই না। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? মেহেদি বলল, শোন, এক কাজ কর, বিকালে লেকের পাড়ে চলে আয়, আমি রানা আর ঋতুকে আসতে বলছি, একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে।
আমি বললাম ঠিক আছে। মেহেদি বলল চিন্তা করিস না বেশি, আল্লাহ হাফেজ। আমি বললাম আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও এই জন্যই আসতে বলছিস, যেন তোরা প্রেম করতে পারিস তাই তো? মেহেদি বলল, তোর কি কথা সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝে রানাও চলে আসলো। এসেই বলল, কিরে গ্রুপ স্টাডি শুরু হয়েছে? আমি বললাম কিসের গ্রুপ স্টাডি? রানা বলল, কেন মেহেদি তো বলল বিকালে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলছিস। আমি বললাম, কিরে মেহেদি বিদ্যাসাগর কি বলে? মেহেদি বলল, বিদ্যাসাগরকে এগুলো না বললে ও কি আসতো, তাই বলছি। রানা বলল, আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আমি বললাম, আরে আম্মু এইরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। আম্মু বলল, খাইতে আয়। আমি বললাম ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনে রাতের বেলায় আমি গল্প লিখতেছি। হঠাৎ মেসেঞ্জারে টুং করে একটা শব্দ করে মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখে খুশির আভাস ভেসে উঠলো। মলিন মুখটা থেকে এক তিতলে হাসি ফুটে উঠলো, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতির আইডি থেকে। মেসেজটা ছিল দিশার। দিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, ফোন দিতে পারি? আমি বললাম, ওকে দেন। তারপর কিছুক্ষণ পরেই দিশা ফোন দিল। আমি ধরেই ওকে কথা বলতে না দিয়ে আমি বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ, কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নেন। দিশা বলল, ভাইয়া আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। আমি বললাম, সেট আপ, চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি দিশাকে আরো কিছুক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ও শুধু শুনেই গেল, একটাও প্রতি উত্তর করলো না। একটু পর আমি আবার বললাম, কি হলো চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নয় ভাইয়া, টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? আমি বললাম, কেন? দিশা বলল, চুরির অপবাদে। আমি বললাম, মানে বুঝলাম না। দিশা বলল, কিছু না, পরে শুনেন, কখনোই অভাগীর গল্প। আমি বললাম, আমি এখনই শুনতে চাই। দিশা বলল, আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি এরকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলছেন, শুনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমি বললাম, শোনেন। দিশা বলল, জি বলেন। আমি বললাম, সরি। দিশা বলল, কেন? আমি বললাম, তখন রাগের মাথায় কি না কি বলছি। আসলে এর মধ্যে আমার বন্ধু ওইসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওইসব বলছি। আমি সত্যি অনেক দুঃখিত। দিশা বলল, সমস্যা নেই, এইসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না, আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। আমি বললাম, সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসাবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? দিশা বলল, আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। আমি বললাম, তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। দিশা বলল, ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমি বললাম, আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করছেন। দিশা বলল, আপনি খুব চতুর মানুষ। আমি বললাম, বুঝেছি, ক্ষমা করেননি। দিশা বলল, আচ্ছা যাও তুমি। আমি বললাম, থ্যাংক ইউ। দিশা বলল, এখন আমি রাখছি, ডাকছে, পরে কথা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে, খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু ডাকছে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু, সকাল তো এখনো হয়নি, মাঝরাতে ডাকছো যে, কোনো সমস্যা? আম্মু বলল, না সমস্যা হবে কেন? আমি বললাম, তাহলে ডাকছো কেন? আম্মু বলল, আরে আজ থেকে যে রোজা শুরু, ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, ভুলেই গিয়েছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথাই। আম্মু বলল, কিরে এরকম হা হয়ে দাঁড়িয়ে আছিস কেন, চল ফ্রেশ হয়ে সেইরি করে নিবি। আমি বললাম, আম্মু আমি রোজা থাকবো না,
আম্মু বলল কেন? আমি বললাম তুমি জানো তো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আম্মু বলল 1 মাস দিনের বেলা না খেলে কিছুই হবে না, চল। আমি বললাম না আমি যাব না। আম্মু বলল চল বলছি, তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে না, আল্লাহর হুকুম পালন করতে শেখ। বলে আম্মু আমাকে টেনে নিয়ে চলে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। আম্মু বলল সেটা চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টস গুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাইরে হয়ে আসতেই দেখি দিশার মেসেজ চোখের সামনে ভেসে উঠলো। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম। দিশা বলল আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল কি করছেন? আমি বললাম ফোনে কথা বলি। দিশা বলল আমার ফোনে ব্যালেন্স নেই। আমি বললাম আমি ফোন দিতেছি। দিশা বলল ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো হ্যালো। সাথে সাথে কলিজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙলো আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। দিশা বলল কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? আমি বললাম না কিছু না। দিশা বলল কি না না করছেন? আমি বললাম কিছু না। দিশা বলল তো কি করছেন বললেন না তো? আমি বললাম আম্মু জোর করে রোজা রাইখা দিল। দিশা বলল কেন, রোজা রাখতেন না? আমি বললাম আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। দিশা বলল আল্লাহর হুকুম অমান্য করবেন, 30 দিন কষ্ট করতে পারবেন না? আমি বললাম না মানে। দিশা বলল কোনো মানে না, রোজা না রাখলে আমিও আপনার সাথে কথা বলবো না। আমি বললাম এই না। দিশা বলল তাহলে রাখবেন তো? আমি বললাম চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। দিশা বলল কি শর্ত? আমি বললাম প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো। দিশা বলল বেশি মায়ায় জড়াইয়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। আমি বললাম সেটা আমি বুঝবো, আপনি রাজি কিনা তাই বলেন। দিশা বলল ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আমি বললাম আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি। দিশা বলল তাই? আমি বললাম জি। এখন বলেন আপনার কি শর্ত? দিশা বলল ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পারবেন তো? আমি বললাম জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। দিশা বলল তাহলে আমিও আপনার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ। দিশা বলল ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব, আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, আপনি কথা দিয়েছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দিশা বলল আল্লাহ হাফেজ। আমি বললাম আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম ওযু করতে। এরই মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর ওযু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেললো আর বলল রাকিব কই যাস এখন? আমি বললাম মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। আম্মু বলল কি? আমি বললাম হা করে থেকো না, মাছি ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবু আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই ছেলের আজকে কি হয়েছে, যেই ছেলে 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম কি মরার ঘুম ধরছিল, 12টা বেজে গেছে আর আমি টেরই পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু বলল ওই তুই না রোজা আছিস? ও হ্যাঁ তাই তো, এখনই গুলিয়ে ফেলছিলাম। তারপর আম্মুকে বললাম ও সরি বলে আমি ছাদে চলে আসলাম। রাস্তাও অনেকটা ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই, কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি দিশার মিস কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতে ওপাশ থেকে দিশা বলল আসসালামু আলাইকুম। কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ম্যাম। দিশা বলল তো রাইটার স্যারের ঘুম ভাঙলো? আমি বললাম ভাঙছে। দিশা বলল আপনি কথা নিয়ে আপনিই ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আমি বললাম আশাই ছিলাম। দিশা বলল তা ফজরের নামাজ পড়ছেন?
আমি বললাম, মহারানীর হুকুম কি অমান্য করতে পারি? দিশা একটু হেসে বলল, আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। আমি বললাম, কেন? দিশা বলল, পরে কখনো বলবো। আমি বললাম, না, আপনাকে আজই বলতে হবে। আপনি সেই দিনও বলতেছে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছে যে এমন বলছেন? দিশা বলল, পরে কখনো শুনেন। আমি বললাম, আপনি বলবেন কিনা বলেন। দিশা বলল, ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নক দিয়েন, তখন বলবো। আমি বললাম, সত্যিই তো? দিশা বলল, সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। দিশা বলল, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করছেন? আমি বললাম, জি। আপনি? দিশা বলল, মাত্র করলাম। আমি বললাম, ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনা কি? তারপর দিশা বলতে লাগলো,